খেয়াল করো 1 নম্বর অঙ্ক কস্ট অফ ক্যাপিটাল। জামান কর্পোরেশন হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার এট দ্য এন্ড অফ 31 ডিসেম্বর। ডিসেম্বরের 31 তারিখের তথ্যটা দেওয়া আছে। এন্ড অফ ডিসেম্বর বলছে মানে বছরের শেষ তারিখের তথ্য আছে। সোর্স অফ ক্যাপিটাল বলছে, অ্যামাউন্ট বলছে। 12% ডিবেঞ্চার। আমাদের এই কস্ট অফ ক্যাপিটাল বের করতে গেলে আমাদের নামের ভিত্তিতে বোঝা যায় মূলধনী ব্যয়, তাই না? তাই কস্ট অফ ক্যাপিটাল, মূলধনের সোর্স কয়টা? 4টা। ডিবেঞ্চার, প্রিফারেন্স স্টক, কমন স্টক, আরেকটা হলো রিটেন আর্নিং। এই 4টা মূলধন থেকে আমাদের কি কি ব্যয় বের করতে হয় এটা আমাদের জানা জরুরি। ডিবেঞ্চার থেকে কেডি বের করতে হবে সব সময়। ডিবেঞ্চার থেকে কি বের করব? কেডি বের করার একাধিক সূত্র আছে, কোন সূত্রটা অ্যাপ্লাই করব অঙ্কের ইনফরমেশনের উপর ডিপেন্ড করবে। এরপরে প্রিফারেন্স স্টক আছে, দেখো 10 লাখ টাকায় প্রিফারেন্স স্টক থেকে কেপি বাই করব, কস্ট অফ প্রিফারেন্স স্টক। তারপরে হলো ইকুইটি শেয়ার থেকে বের করব কেই। এখানে বলা হয়েছে ইকুইটি শেয়ার এট দ্য রেট অফ টাকা 100, এরকম 15 লাখ টাকা। টোটাল ক্যাপিটাল দেওয়া আছে 37 লাখ। মূলধনের সোর্স 4টা, এই অঙ্কে মূলধনের সোর্স কয়টা আছে? 3টা। 3টা থেকে 3টা খরচ বের করতে হবে। আর নিচে বলা হয়েছে দ্য কোম্পানি হ্যাজ দ্য মার্জিনাল ট্যাক্স রেট 50%। কোম্পানির প্রান্তিক করের হার 50%। এটা মার্জিনাল কস্ট বলবে, ট্যাক্স বলবে, অথবা কর্পোরেট ট্যাক্স বলবে, যেটাই বলুক একই কথা। এরপরে ইট ইজ এক্সপেক্টেড টু পে ডিভিডেন্ড টাকা 15 টাকা পার শেয়ার অ্যান্ড দিস ইয়ার, এই বছরে ডিভিডেন্ডের পরিমাণ কয় টাকা? 15 টাকা। এই বছর বলতে বছরের শুরু বুঝাবে, মনে রাখবা। এই বছর বলতে বছরের শুরু বুঝাবে। ডিভিডেন্ডকে ডি বলা হবে, আর বছরের শুরু হইলে D0। দিস ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু গ্রো, এই ডিভিডেন্ডটা প্রবৃদ্ধি হবে মানে বাড়বে অ্যাট অ্যান অ্যানুয়াল রেট 5% ইন দ্য ফিউচার কোম্পানি। বর্তমানে কোম্পানির এই গ্রোথ রেটটা ভবিষ্যতে বৃদ্ধি পাবে হলো 5% করে। কারেন্টলি সেলিং প্রাইস টাকা 120 পার শেয়ার। প্রত্যেকটা শেয়ারের বর্তমান প্রাইস হলো 120 টাকা। প্রাইসকে, বর্তমান প্রাইসকে বলবো P0 মানে পি নট। ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ ফার্ম, কস্ট অফ ক্যাপিটাল। ফার্মের মূলধনী ব্যয় বের করতে বলছে। এই হইল আমাদের অঙ্কের ইনফরমেশন। আশা করি বুঝছে তো। তাহলে আমরা ডিবেঞ্চার থেকে বের করব, ভালো করে চাপায় দাও। ডিবেঞ্চার থেকে বের করব কেডি, প্রিফারেন্স স্টক থেকে বের করব কেপি, প্রিফারেন্স আর ইকুইটি শেয়ার থেকে বের করব কেই। এখন সূত্র কোনগুলো ব্যবহার করব সেটা মনে রাখবা। ডিবেঞ্চারের সূত্র 3 রকম। কয় রকম? 3 রকম। একটা হলো রিডিমেবল আর একটা হলো ইরিডিমেবল। মনে থাকবে তো, একটা হলো রিডিমেবল আর একটা কি? ইরিডিমেবল। রিডিমেবল যেটা সেটা সময় থাকবে, আর ইরিডিমেবল হলে কোনো সময় থাকবে না। এই অঙ্কের যে পুরো অঙ্কটা পড়লাম, এই অঙ্কের মধ্যে কোথাও কি সময় আছে? এটার আয়ুষ্কাল এত বছর, অথবা ডিবেঞ্চার রিডিম পরিশোধ করতে হবে আফটার এত বছর পরে, এরকম কিছু আছে? নাই। তাহলে একে সময় নাই। চলো তাহলে শুরু করি। কস্ট অফ ডেপ্ট। ডিবেঞ্চার সুদ কত পার্সেন্ট বলছে? 12। 12% মানে 0.12। ট্যাক্স বলছে কয় পার্সেন্ট? 50%। এই সূত্রটা কেন হইল? কারণ এটা ইরিডিমেবল বন্ড, অর্থাৎ সময় দেওয়া নাই, চিরস্থায়ী বন্ড, অপরিশোধ্য বা চিরস্থায়ী বন্ড। তাই আমাদের এই সূত্রটা হবে। চলো এটার মান বাই করো। এটা 6% হবে না? দুই নাম্বার কস্ট অফ প্রিফার্ড স্টক, এটা হলো কেপি। কস্ট অফ প্রিফার্ড স্টক কেপি।
অগ্রাধিকার শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়কে বের করার জন্য আমরা সূত্র দিয়ে দিচ্ছি। এই সূত্রের মধ্যে দুইটা সূত্র দিচ্ছি, দেখবা। একটা হলো সময় ছাড়া, একটা সময় সহ। একটা সময় ছাড়া, একটা সময় সহ। এখন দুইটা সূত্র দেওয়া হয়েছে। এখন সময় ছাড়া যে সূত্র, ওই সূত্রটা দেওয়া হয়েছিল পিডি ডিভাইডেড সেল ভ্যালু ইন্টু 100 প্লাস জি, এরকম না? তাহলে এখানে দেখো প্রিফারেন্স ডিভিডেন্ড দেওয়া আছে, প্রিফারেন্স শেয়ার দেওয়া আছে। দেখো 10 লাখ টাকা, কয় পার্সেন্ট লভ্যাংশ? 9%। কয় পার্সেন্ট? 9%। আচ্ছা, এই অঙ্কে কি কোথাও সময় ছিল? তাহলে সময়ের সূত্রটা ব্যবহার করা যাবে না। প্রথমত বড় যে সূত্রটা আছে পিডি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড আরবি প্লাস এনএসবি ভাগ 2, এই সূত্রটা ব্যবহার করা যাবে? যাবে না। এই সূত্রটা সময় থাকলে, সময় নাই। তাই সময় নাই যে সূত্রটা আছে, ওই সূত্রটা আমরা লিখছি কি বলতো? উপরে লিখছে পিডি মানে প্রেফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড এসবি বা সেল ভ্যালু বা বুক ভ্যালু একটা লিখছি, আর ইনটু 100 প্লাস জি, এভাবে লেখা হয়েছে না? কিন্তু এখানে বলতো সেল প্রাইস কি আছে বা বুক ভ্যালু কি অঙ্কে দেওয়া আছে? এই অঙ্কে কিন্তু দেয়া নাই। 100? আচ্ছা 100। গ্রথ রেট না থাকলে জি হবে না। আচ্ছা এখন দেখো তো এই অঙ্কে কি প্রেফারেন্স শেয়ারের মার্কেট প্রাইস দেওয়া আছে কিনা? কোনো জায়গায় লেখা নেই। সমন্বয় থাকবে, কোথায় থাকবে? সমন্বয়। এই অঙ্কে সমন্বয় কি কি ছিল? 50% ট্যাক্স ছিল, ডিভিডেন্ড ছিল, তারপর গ্রথ রেট ছিল, তারপরে ছিল হলো 120 টাকা করে একটা শেয়ারের দাম। শেয়ারের দাম বলতে কমন স্টক শেয়ারের দাম, এইগুলো ছিল। কিন্তু প্রিফারেন্স স্টকের শেয়ারের দাম এত, এরকম আছে? লেখা আছে শেয়ার প্রাইস বলতে কমন শেয়ার বুঝাবে, এটা মনে থাকে যে। তাহলে প্রিফারেন্স শেয়ারের কোনো প্রাইস দেওয়া নাই। তো আমি যদি সূত্রটা একটু তোমাদেরকে লিখে দেখাই, সূত্রটা আসলে এরকম। উপরে পিডি ডিভাইডেড এসবি ইনটু 100, এভাবে লিখছি না? আচ্ছা এখন পিডি আমরা বের করতে পারবো, কিন্তু এসবি দেওয়া নাই, এটা প্রশ্ন। যদি এসবি না থাকে এই সূত্র ব্যবহার করা যাবে? এই সূত্র আর ব্যবহার করা যাবে না। তখন কি করতে হবে? যে পার্সেন্টেজটা প্রিফারেন্স স্টকের সাথে দেওয়া আছে এটাই উত্তর। দেখো তো প্রিফারেন্স স্টকের সাথে কত দেওয়া আছে? 9%। তাহলে এটাই উত্তর। ব্র্যাকেটে লেখা দাও গিভেন, এটা দেয়া আছে প্রশ্নে, এটা আর বের করার প্রয়োজন নাই। তিন নাম্বার ফাংশন বের করব 3, সেটা হলো কস্ট অফ কমন স্টক বা ইকুইটি শেয়ার। এই অঙ্কে কি লেখা, কমন স্টক না ইকুইটি? কস্ট অফ ইকুইটি শেয়ার, এটাকে বলবো কেই। D1 ডিভাইডেড P0 মাইনাস FC ইন্টু 100 প্লাস জি। ইকুইটি শেয়ারের খরচ বের করতে গেলে সূত্র হয় দুই রকম। কয় রকমের হইব? একটা হলো এফসি দিয়ে আর একটা হলো এফসি ছাড়া। এই অঙ্কে ফ্লোটেশন কস্ট আছে আমাদের না নাই? এই অঙ্কে কি এফসি আছে? এই অঙ্কের কোথাও এফসি নাই, তাহলে মানে তো এফসিটা হবে না। তাহলে এফসি ছাড়া সূত্র ব্যবহার করবো। আমরা লিখছি, সমস্যা নেই, শূন্য দিয়ে দিলে হয়ে যাব। আচ্ছা এখন আমারে বলো এই অঙ্কে ডিভিডেন্ড কয় টাকা দেওয়া আছে? ডিভিডেন্ড হেয়ার, তাহলে D0 সমান টাকা 15। গ্রথ রেট বলো, এই অঙ্কে গ্রথ রেট কয় পার্সেন্ট? 5%, মানে 0.5। তাহলে আমরা D1 বাই করবো। D1 এর সূত্র হলো D0 1 প্লাস জি। চলো মান বসাই। D0 এর মান হলো 15, 1 প্লাস 0.05, এটার আনসার বাই করো। এই অঙ্কে কি P0 দেওয়া আছে? মার্কেট প্রাইস পার শেয়ার কয় টাকা দেওয়া? আর এফসি নাইগা, এটা 0। এই অ্যান্সারটা করো। 15 ইন্টু 1.05 কত হয়? কত? 15.75। এখন সূত্রে যা যা লাগবে সেগুলো আমরা পায়ে ফেলছি। তো এটা হলো 15.75
P0 120 জির এফসির মান হলো 0, যেহেতু এফসি লিখে ফেলছি তাহলে আমরা কাটবো না, ইন্টু 100 গ্রথ রেট কয় পার্সেন্ট? 5%। চলো এটা ভাগ করে 100 দ্বারা গুণ করো। 15 পয়েন্ট এত পার্সেন্টকে 15.75কে 120 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো। আরেকবার বলো। 13.125। আচ্ছা 1.3ও দিতে পারতাম, যাই হোক এবার যোগ করলে তাহলে 18 পয়েন্ট, আচ্ছা লিখি 18.13%, একই কথা। এখন এইটুকু আরেকবার বুঝি, সূত্র ব্যবহারটা বুঝতে হইব। কেডি বের করার 3টা সূত্র। কয়টা সূত্র? একটা সেল ভ্যালু থাকলে, একটা হলো যদি আমাদের সময় থাকে ইরিডিমেবল, আরেকটা হলো রিডিমেবল। অর্থাৎ সময় থাকলে হলো রিডিমেবল, সময় না থাকলে ইরিডিমেবল। এই অঙ্কে সেলিং প্রাইস দেওয়া নাই, তাই সেলিং প্রাইসের সূত্রটা বাদ প্রথমেই। দ্বিতীয়ত এই অঙ্কে সময় দেওয়া নাই, সময়ের সূত্রটা বাদ। তৃতীয়ত সময় যেহেতু নাই তখন একটা সূত্রই থাকে, সেটা হলো কেডি সমান কি আই 1 - টিআর ইন্টু 100। মান বসাইছে, অ্যান্সার আয় পড়ছে। কেপি বের করার আমাদের সূত্র হলো দুইটা। কয়টা? একটা হলো সেল প্রাইস থাকলে, আরটা হলো সময় থাকলে। এই অঙ্কে সময় নাই, তার এই সূত্রটা বাদ, লম্বা যে সূত্রটা। 2 নাম্বার সেল প্রাইস নাই, ওই সূত্রও বাদ। তাহলে দুইও সূত্র বাদ হয়ে গেল। তাহলে কি হইলো? তাহলে বুঝবা দুইও সূত্র বাদ হইলে উত্তর অঙ্কে দেওয়া থাকবো। বুঝছে না বুঝে নাই? আচ্ছা, আর কেই বের করার টোটাল 5টা সূত্র। কয়টা সূত্র? 5টা। আমাদের 5টা লাগবে না, আমরা 2টা শিখলেই চলে। এই সূত্রগুলোকে বলা হয় ডিভিডেন্ড গ্রথ মডেল। এই ডিভিডেন্ড গ্রথ মডেলে সূত্র ব্যবহার করতে হবে। একটা সূত্র হলো এফসি ছাড়া, একটা হলো এফসি সহ। তো যে সূত্রই লিখি, এই অঙ্কের এফসি ছাড়া, কারণ এখানে এফসি নাই, এটা করছি, খরচ বের হয়ে গেছে না। এখন আমাদের তাহলে কাজ হলো সমগ্র মূলধনের ব্যয় বের করা। তাহলে মুছে উঠাইটো হয়েছে, চলো আমরা এই অংশটা মুছে ফেলি। এখন কস্ট অফ ক্যাপিটালের ছক আঁকবো। কস্ট অফ ক্যাপিটাল করতে 5 কলামের ছক লাগে, 5 কলামের ছক লাগবে। সোর্স অফ ক্যাপিটাল, অ্যামাউন্ট, ওয়েটেড, কস্ট। মূলধনের সোর্স হইল 3টা। টেবিল ফর ক্যালকুলেশন অফ WACC। কথা না বলি, সোর্স অফ ক্যাপিটাল। অ্যামাউন্ট, টেবিল ফর ক্যালকুলেশন অফ WACC, সোর্স অফ ক্যাপিটাল, পরেরটা হলো অ্যামাউন্ট, পরেরটা ওয়েট, পরেরটা কস্ট রেশিও, পরেরটা হলো WC, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। হয়েছে তো? আচ্ছা, এখন তোমরা প্রশ্ন থেকে বলো প্রথম সোর্সটা কি লেখা আছে? 12% ডিবেঞ্চার। কত টাকা? টাকা বলো। 12 লাখ টাকা। এরপরেরটা আছে 9% প্রিফারেন্স, 9% প্রিফারেন্স শেয়ার। এটার টাকা বলো তো।
9% প্রেফারেন্স শেয়ার 10 লাখ, শেষটা ছিল ইকুইটি শেয়ার, এটার টাকা কত? এটার টাকা হলো 15 লাখ। এরপরে আমরা এটা যোগ করলে আসে কত? 37 লাখ। টোটাল হলো 37 লাখ। প্রশ্নে টোটাল করে দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রথমে উপরে লেখা হয়েছে টেবিল ফর ক্যালকুলেশন অফ WACC, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ছকের মধ্যে 5টা কলামের ফার্স্ট কলাম সোর্স অফ ক্যাপিটাল, পরেরটা অ্যামাউন্ট, পরেরটা ওয়েট, WEIGST ওয়েট রেশিও, এটাকে সংক্ষেপে বলবো W, কস্ট রেশিও এটাকে C বলবো, আর শেষ কথাটা হলো WC, W আর C কে গুণ। হইছে? আর মূলধনের সোর্স যা লেখা থাকবো তাই লিখবো। অঙ্কে 12% ডিবেঞ্চার, 9% প্রিফারেন্স শেয়ার আর ইকুইটি শেয়ার দেওয়া আছে, বসাইছি। এখন আমরা ডাব্লু বের করব। দেখো ডাব্লু বের করার নিয়ম হলো 12 লাখ রে 37 লাখ দিয়ে ভাগ করো, 10 লাখ রে 37 লাখ দিয়ে ভাগ, 15 লাখ রে 37 লাখ দিয়ে ভাগ। আগে লেখো 12 লাখ ভাগ 37 লাখ। ক্যালকুলেটর নাও, করো 12 লাখ ভাগ 12 ভাগ 37, এটাকে এটা দিয়ে ভাগ করো। 0.324। আচ্ছা 10 লাখ ভাগ 37, 3 সংখ্যা যেহেতু নিছি আমরা সবগুলো 3 সংখ্যা মেনটেন করি। 10 লক্ষকে 37 লাখ দিয়ে ভাগ, 0.027, কথা বলবো না। 15 লাখ রে 37 লাখ দিয়ে ভাগ, 0.41, ভুল হয় কেন? 0.405 হয়েছে? 0.405 সবার শেষ। আচ্ছা এখন কস্ট রেশিও বলো তো, ডিবেঞ্চার থেকে কি বাই করছিলাম? কেডি। কেডি কয় পার্সেন্ট? 6%। পার্সেন্ট না লিখে পার্সেন্টকে ভাঙায় লিখবো, তাহলে 0.06। এরপরে পরেরটা হলো প্রিফারেন্স স্টক, 9% প্রিফারেন্স স্টক, এই কি খাইয়া করো তোমরা ক্যালকুলেশন? আচ্ছা এটা হলো 1813। তিনটা কস্ট, তিনটা বসাই দিছি। প্রথমটা হলো কেডি, কেডি হলো এটা ডিবেঞ্চার থেকে কেডি, কস্ট অফ প্রিফারেন্স স্টক থেকে কেপি, আর ইকুইটি শেয়ার থেকে কেই। এই তিনটা খরচ বসায় দিছি এই কস্ট রেশিওতে। এগুলোর যোগ করার কোনো দরকার নাই, এগুলো কাজে লাগে না। এখন আমাদের কাজ হইলো সত্যি সত্যি হাসা হাসা গুণ করবা। এইটার এটা গুণ, এইটা এটা গুণ, এইটা এটা গুণ, 3 জনের 3টা করো। প্রথমটা 0.0194, চারটাই নেই, হ্যাঁ। দ্বিতীয়টা 0.0243, 0.0734। এখন আমরা এটাকে সামেশন করব, যোগ করে ফেলো। পয়েন্ট 1171, 0.1171 গুণ করো। সমগ্র মূলধন ব্যয় অর্থাৎ এই 37 লাখ টাকার মূলধন ব্যয় হলো 11.71%।
পয়েন্টের কারণে কম বেশি নেওয়ার কারণে 11 ঠিক থাকবে, 11-র পরে যে দশমিক আছে, দশমিকের পরে যে সংখ্যা, এগুলো কম বেশি হোক, এটা ফ্যাক্ট না। ডি দ্বারা বোঝায় ডিভিডেন্ড। ডি দ্বারা কি বোঝায়? ডিভিডেন্ড। ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড দুই রকমের হয়, একটা বছরের শুরু, একটা বছরের শেষ। বছরের শুরুটাকে D0 দ্বারা প্রকাশ করি, এটাকে ফাইন্যান্সের ভাষায় আমরা বলি ডি নট। হ্যাঁ, একটা D0, একটা D1। আমাদের অঙ্কে কি লাগবে? D1, অর্থাৎ ডিভিডেন্ড পেড পার শেয়ার এন্ড অফ দ্য ইয়ার। বছরের শেষে শেয়ার প্রতি লভ্যাংশ লাগবে। আমার কাছে আছে বছরের শুরুর লভ্যাংশ, তাই শুরুর লভ্যাংশকে আমরা শেষের লভ্যাংশে কনভার্ট করে নিয়েছি। আমরা এই অংশটা মুছে ফেলছি। এখানে এটা বের করার সূত্রটা কি হয়েছিল? এই চ্যাপ্টারটা আমি তোমাদের করাইছিলাম 15 পয়েন্ট, এখানে ছিল 1.05, এটা করার পরে 15.75, বুঝছো? আমরা কস্ট অফ কমন স্টকের অঙ্ক করাইছিলাম না? ভ্যালুয়েশন অফ শেয়ার, ভ্যালুয়েশন অফ শেয়ারের চ্যাপ্টার এটা করাইছিল। D1, D2, D3, D4, D5 এরকম অনেকগুলো। ওই চ্যাপ্টারের সময় আসো নাই? গুড। এমনি মাঝে মাঝে মিস দিবা, তোমার জন্য আরেকবার রিভিশন দেওয়া হইব। আশা করি এটা বুঝছো। জি হলো গ্রোথ রেট, লভ্যাংশ প্রবৃদ্ধির হার। তুমি যে একটা শেয়ার, মনে করো আজকে একটা শেয়ার কিনছো 25 টাকা দিয়া, এটাকে আমরা বলবো P0। কয় টাকা দা কিনলা? 25 টাকা দিয়ে কিনলাম। মনে করো এই কলমটা আমি 25 টাকা দিয়ে কিনছি। এই কলমটা আমি কি করছি? 1 বছর স্টক করছি। স্টক করার পর এটার দাম হয়েছে 30 টাকা। মনে করো এটার দাম হয়েছে কয় টাকা? 30 টাকা। তাহলে আমাদের বাড়লো কত বলো তো? বাড়লো হলো 5 টাকা। এই 5 টাকাকে আমরা বলি ক্যাপিটাল গেইন। আর এই যে শেয়ার কিনছি আমরা আরো একটা আশায়, সেটা হলো শেয়ারের দাম যেমন বাড়বে তাহলে কোম্পানি লাভ করবে, লাভের একটা অংশ আমাদের দিবে, এটা হলো লভ্যাংশ। এই লভ্যাংশটা হলো মনে করো D1 বা D0, এটা মনে করো 2 টাকা। তাহলে আমি যদি বলি আমার আয় কয় টাকা, আসলে আমি 1 বছরে 25 টাকা দা শেয়ার কিন না, আমি আসলে 7 টাকা প্রফিট করতে পারছি, টোটাল রিটার্ন। এই মুনাফার এই যে 60 টাকা বৃদ্ধি পাইলো, এই 60 টাকা কার উপরে বৃদ্ধি পাইছে? 25 টাকা। তাহলে আমি যদি 7/25 ইন্টু 100 দেই, তাহলে যে পার্সেন্টেজটা পাবো এটাকে বলবো গ্রোথ রেট, প্রবৃদ্ধির হার। যা বিনিয়োগ করছি সেটা ফালদা যে বাড়ছে, যা হয়েছে ওই বৃদ্ধিপ্রাপ্ত অংশের শতকরা হারকে বলা হয় গ্রোথ রেট। বুঝছে তো? এটা হয়েছে, বুঝছো? আমাদের অঙ্ক এইটা, বুঝছো? অঙ্ক হলো কয়টা? এইটা। আর অঙ্কের মধ্যে এগুলো করে নিতে হয়। এর দুই সংখ্যা নিতে বলছে, এই জন্য 2-এর পরে 5 আছে। যে সংখ্যা পর্যন্ত নিবা তারপরের সংখ্যাটা যদি 5 থেকে 9-এর মধ্যে থাকে একবার আইবা, এই জন্য এটা। তুমি যদি এটাও নাও কোনো সমস্যা নাই। এইটা নিলে কি হইব কত? এইখানে হয়তো বা 7-এর পরে 3, 2, 1 এখানে পার্থক্য হবে, এই তো। আচ্ছা, এটা বুঝছি। চলো পরের অঙ্কটা দেখো, অঙ্ক নাম্বার 2। এটা মুছে ফেলি। হয়েছে? আমরা কথা না বলি। 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বরে বলছে কি দেখো, আলফা কোম্পানি ওয়াজ রিসেন্টলি ফর্মেড টু দ্য ম্যানুফ্যাকচার এ নিউ প্রোডাক্ট। It has the following capital structure: 7% ডিবেঞ্চার 6 লাখ টাকা। আমাদের শিখতে হবে ডিবেঞ্চার থেকে কোন খরচ বের করতে হয়। ডিবেঞ্চার থেকে বের করতে হয় কস্ট অফ ডেপ্ট, কিডি। এইটা জানা জরুরি, এইটা জানবা। দ্বিতীয়ত হলো সূত্র প্রয়োগটা শিখবা, ওই সত্য পোলাপানো পারবো, ওইটা গুণ করে তো পোলাপানো করতে পারবো। এগুলো একটু ভালো করে শিখো।
দেখো আমি রুলস গুলা যা লিখছি এটা একবার করে দেখবা তোমরা এখন থেকে। খেয়াল করো 7% ডিবেঞ্চার, আমি যা বলি এটা সামনে বলতে হবে তোমাদের। ডিবেঞ্চার থেকে কি বাই করব? কেডি বাই করব। কেডি সংক্ষিপ্তটা বলো, পুরোটা লাগবো না। ডিবেঞ্চার থেকে কেডি বাই করব। কেডির সূত্র তিনটা, কয়টা? একটা সময় থাকলে, একটা সময় না থাকলে, একটা সেল প্রাইস থাকলে। ক্লিয়ার? সেল প্রাইস খুঁজবো, যদি পাই ওটা দিয়া করব। সময় থাকলে সময়ের সূত্র করব, সময় না থাকলে সময় যেটা নাই ওই সূত্রটা করব। কথা না বলি, হ্যাঁ? বুঝছো এটা? তারপরে দেখো 6% প্রিফারেন্স স্টক। প্রিফারেন্স স্টক থেকে কি বাই করতে হইব? কেপি। কেপির সূত্র দুইটা, কয়টা? দুইটা। একটা হলো সময় থাকলে, একটা সময় না থাকলে। না থাকলে সেল প্রাইস দেওয়া থাকতে হবে। এখন আমরা খুঁজবো সেল প্রাইস, সময়। যদি দুইটা থাকে তো একটা বের করবার, যদি দুইটার একটাও না থাকে তাহলে যেটা দেওয়া আছে এটাই অ্যান্সার। অর্থাৎ কেপির অ্যান্সার অঙ্কে দেয়া থাকতে পারে। তারপরে দেখো কমন স্টক। কমন স্টক হলো 8 লাখ টাকা। কমন স্টক থেকে কি বাই করব? কেই। কেই বের করার টোটাল 5টা সূত্র। কয়টা সূত্র? আমাদের প্রথম 3 সূত্রের মধ্যে হয়ে যাইব। তার মধ্যে প্রথম সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র কোনটা? এটা D1 P0 মাইনাস FC ইনটু 100 প্লাস জি। অনেক সময় এফসিটা হবে না, যেমন এই অঙ্কে হয় নাই। থাকলে হবে, অন্যথায় হবে না। এখন নিচে দেখো টোটাল ক্যাপিটালের পরিমাণ 16 লাখ টাকা। নিচে রিকোয়ারমেন্ট, নিচে বলা হয়েছে প্যারায় দ্য কমন স্টক সেলস টাকা 25 টাকা। কমন স্টকের সেল কয় টাকা করে বিক্রি করছে? এটাকে P0 বলবো। এটাকে কি বলবো? P0। এক্সপেক্টেড টু পে, তাদের প্রত্যাশা, এক্সপেক্টেড টু পে, এক্সপেক্টেড টু পে টাকা 2 টাকা ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ ইয়ার। এন্ড অফ দ্য ইয়ার বলছে। এন্ড অফ দ্য ইয়ার বললে D1। ডিউরিং দ্য ইয়ার, কারেন্ট ইয়ার, বিগিনিং অফ দ্য ইয়ার, লাস্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, এগুলো বললে হলো D0। আর নেক্সট ইয়ার, কামিং ইয়ার, এক্সপেক্টেড ডিভিডেন্ড, এন্ড অফ দ্য ইয়ার, এগুলো বলা থাকলে D1। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই অঙ্কে D0 এর মান দেওয়া না 1 এর মান দেওয়া? D1 এর মান দেওয়া, অর্থাৎ সূত্রে যেটা লাগবে সেটা সরাসরি দেয়া আছে। তারপরে দেখো এবার বলছে হুইচ উইল গ্রো অ্যাট 10% ফর দ্য ফরকাস্টেবল ফিউচার। ভবিষ্যতে এটা কত পার্সেন্ট লভ্যাংশ হবে? 10% বৃদ্ধি পাবে। তারপরে কি বলছে দেখো, দ্য কোম্পানি হ্যাজ দ্য মার্জিনাল ট্যাক্স রেট 50%। কোম্পানির মার্জিনাল ট্যাক্স রেট অর্থাৎ কর্পোরেট ট্যাক্স রেট, প্রান্তিক করের হার 50%। মনে রাখবা এই চ্যাপ্টারে আমরা ট্যাক্স পাবো দুইটা। কয়টা? একটা হলো মার্জিনাল ট্যাক্স রেট বা কর্পোরেট ট্যাক্স রেট, যে নামেই ডাকুক। 2 নাম্বারটা হলো পার্সোনাল ট্যাক্স রেট। মনে রাখবা পার্সোনাল ট্যাক্স রেট শুধুমাত্র রিটেন আর্নিং এর জন্য ব্যবহার হয়। তার মানে আর যে কোনো ট্যাক্স রেট কিসের জন্য ব্যবহার হবে? কেডির জন্য। কিসের জন্য ব্যবহার হবে? কেডির জন্য। তারপরে দেখো বলছে কম্পিউট দ্য ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটা রিকোয়ারমেন্ট 1। রিকোয়ারমেন্ট বি আরেকটা বলছে, ওটা আমরা পরে পড়বো। আগে রিকোয়ারমেন্ট 1টা করব। তোমরা আমারে বলো এই অঙ্কে কমন স্টকের এক একটা শেয়ারের দাম কত দেওয়া আছে? তাহলে খেয়াল করো এই P0 এর জায়গায় কত লিখবো? 25। আচ্ছা D1 কয় টাকা দেওয়া আছে? D1 2 টাকা। গ্রথ রেট কয় পার্সেন্ট? তাহলে এখানে হলো 10%, বুঝছো? আর এটা সূত্র হলো পার্সেন্ট, 100 দ্বারা গুণ। এইটা মনে হয় বের করা বুঝে ফেলছো, তাই না? আচ্ছা 2 নাম্বার হলো কেডি বের করতে হবে। কি বের করতে হবে? কেডি। কেডি বের করার 3টা সূত্র, একটা সেল প্রাইস থাকলে, একটা সময় থাকলে, একটা সময় না থাকলে। আচ্ছা ডিবেঞ্চার, এই যে নিচে যে 2টা লাইন প্যারা পড়লাম ওইখানে কি ডিবেঞ্চারের সেল প্রাইস আছে লেখা? তাহলে সেল প্রাইসের সূত্রটা বাদ। 2 নাম্বার হলো এই অঙ্ক যেটা পড়লাম, অঙ্কের কোথাও কি সময় আছে? সময় না থাকলে সময়ের লম্বা যে সূত্রটা ওই সূত্রটাও বাদ। মানে রিডিমাবেল বন্ডের সূত্র ব্যবহার করা যাবে না। এটা হলো চিরস্থায়ী বন্ড, অর্থাৎ ইরিডিমাবেল, সময় নাই। সময় না থাকলে সূত্র কোনটা? এই সূত্রটা, কেডি সমান কি হয়? 1 মাইনাস টিআর ইনটু 100। তাহলে এটা তো পারবো আশা করি। 2 নম্বর ফাংশনটা বুঝছো? তারপরে প্রিফারেন্স স্টক। এই অঙ্কে প্রিফারেন্স স্টকের সূত্র কয়টা? 2টা। একটা সময় থাকলে, এই অঙ্কে তো কোথাও সময় পাই নাই, তাহলে ওটা বাদ। দ্বিতীয়ত হইলো এই অঙ্কে প্রিফারেন্স স্টকের কোন জায়গায় কি লেখা আছে সেল প্রাইস এত টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা? প্রিফারেন্স স্টক বুক ভ্যালু বা সেল প্রাইস আছে? না থাকলে ওই সূত্রটা ব্যবহার করা যাবে না। যখন প্রিফারেন্স স্টকের কোনো সূত্র ব্যবহার করা যাবে না তখন যে পার্সেন্টেজ দেওয়া আছে ওটাকে আমরা কি বলবো? গিভেন। মানে দেয়াই আছে, ওটাকে গিভেন দিয়ে লিখবো। বুঝছো না বুঝো নাই? তাহলে এই 3টা করতে হবে। এই অঙ্কে কি বুঝছি এটুকু?
চলো রিকোয়ারমেন্ট 1টা করি। আমরা করব রিকোয়ারমেন্ট এ। এটা আমাদের অঙ্ক কত নাম্বার? 2 নাম্বার অঙ্ক। পরীক্ষায় আইব কত নাম্বার কইছি? 3। কস্ট অফ ডেট কেডি লেখলেই হয়, বুঝছো? কেডি সূত্র কি হবে? কেআই 1 মাইনাস টিআর গুণন 100। সুদের হার কয় পার্সেন্ট? 7%, মানে 0.7। ট্যাক্স রেট কয় পার্সেন্ট? তাহলে এটা হলো 0.50 ইন্টু 100, তাহলে এটা 3.5% হবে না? কস্ট অফ প্রিফার্ড স্টক, এটা হলো কেপি। কেপি কয় পার্সেন্ট দেওয়া আছে? এটাকে আমরা লিখব গিভেন, দেওয়া আছে। কেন দেওয়া আছে বুঝছো তো? কারণ এই অঙ্কে সূত্র অ্যাপ্লাই করা পসিবল না। কস্ট অফ ইকুইটি, বলতো D1 কত? P0 এই অঙ্কে গ্রথ রেট 10%। হুম, এটা ব্যবহার অনেকে বুক ভ্যালু থাকতে হবে। ওই যে বললাম সেল প্রাইস বা বুক ভ্যালু আছে কিনা। বুক ভ্যালু, হ্যাঁ, BOOK, বুক ভ্যালু, হ্যাঁ, বহিমূল্য। এটা দুইটা সূত্র। প্রথম সূত্রটা হলো এটা, পিডি, বুঝছো? পিডি ডিভাইডেড এসবি ইন্টু 100। এটার আরেকটা সূত্র আছে কেপি, পিডি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন, নিচে হলো আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইন্টু 100। কেন আমরা লিখে দিছি, পাও নাই? আচ্ছা, গুড। লিখে দিকে লেহে তা উল্টা লেহে। এটা সহজ চ্যাপ্টার, এটা পোলাপানেও পারে এই অঙ্ক। এই চ্যাপ্টারে ফাইনাল পরীক্ষায় 10 আসবো, কোনো থিওরি আইব না। অন্য চ্যাপ্টারে থিওরি আইব, এই চ্যাপ্টারে থিওরি আইব না। ছাক্কা 10, দিলেই 10। কইলাম তো 3 নাম্বার না এলে টাকা ফেরত। 3 নাম্বার আইবই, শীটের 3 নাম্বার আইবই। তাহলে আমার সংসার চলবো? আমার শিখাইতে হইব সব।
আগে থেকে প্রশ্ন ফাঁস। সোর্স অফ ক্যাপিটাল, এটা অ্যামাউন্ট, এখানে হলো ওয়েট। হ্যাঁ, কোন মানে সর্বোচ্চ 1 মাস 10 দিন আগে দিবে, সর্বোচ্চ 1 মাস 10 দিন। না, 1 মাস 10 দিন সর্বোচ্চ ডে, 20 দিন আগেও দিতে পারে। হ্যাঁ, সর্বোচ্চ 1 মাস 10 দিন। এই বলো 7% ডিবেঞ্চারে কত টাকা? কত? 7% ডিবেঞ্চার কত টাকা? 6 লাখ। 6% প্রিফারেন্স স্টক 2 লাখ, আর কমন স্টক 8 লাখ। টোটাল ক্যাপিটাল 16 লাখ। ওয়েট কেমনে ভাই করে বুঝছো তো? 6/16, 2/16, 8/16, অর্থাৎ 6 লাখ ভাগ 2, 16 লাখ, 2 লাখ ভাগ 16 লাখ, 8 লাখ ভাগ 16 লাখ। যদি কেউ পড়ে থাকো চটপট কয়ে লাও। 0.375, 0.125, 0.5। আচ্ছা, এটা হলো 0.035। হ্যাঁ, পরেরটা 06, পরেরটা কত? 18। চলো গুণ করি। প্রথমটা 0.0131, 0.0077, 75, 0.09, 1106। এটা আমরা রিকোয়ারমেন্ট 1 করলাম। চলো উঠাও, রিকোয়ারমেন্ট 2 তে যাব তারপরে। কষ্ট তো এগুলো। তোলা শেষ, সবার হয়েছে? হ্যাঁ, ডাব্লিউ হলো ভাগ করে। তুমি কই আসছিলা? এটা থেকে এটা ভাগ করলে তো ডাব্লিউ। চলো আমরা সেকেন্ড রিকোয়ারমেন্ট যাব। সেকেন্ড রিকোয়ারমেন্ট তোলা শেষ সবার? কমন স্টক, ইকুইটি শেয়ার, অর্ডিনারি শেয়ার। এটা বাপে 3টা নাম রাখছে: কমন স্টক, ইকুইটি শেয়ার, অর্ডিনারি শেয়ার। প্রিফারেন্স স্টক রাখার আগেই মরে গেছে গা, সেকেন্ড নাম আর নাই। প্রিফারেন্স স্টকের নাম কি? প্রিফারেন্স স্টকই, আর কোনো নাই। ডিবেঞ্চার, ডেপ ক্যাপিটাল, মর্গেজ লোন, ব্যাংক লোন, লং টার্ম লোন, এগুলো এক কথা। ডিবেঞ্চারের বিকল্প নাম 4টা: ডিবেঞ্চার, ডেপ ক্যাপিটাল, মর্গেজ লোন, লং টার্ম লোন। এই 4টা হলো ডিবেঞ্চারের বিকল্প নাম। তার কোনো বিকল্প নাম নাই। আর তার বিকল্প নাম কয়টা? 3টা:
কমন স্টক, ইকুইটি শেয়ার, প্রিফারেন্স, আরেকটা হলো অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। ডিবেঞ্চার, ডেট ক্যাপিটাল, মর্গেজ লোন, ব্যাংক লোন। ডিবেঞ্চার, ডেট ক্যাপিটাল, মর্গেজ লোন, ব্যাংক লোন। হ্যাঁ যাব, ক্লাস শেষ করি। হয়েছে? ডিবেঞ্চার, ডেট ক্যাপিটাল, মর্গেজ লোন, লং টার্ম লোন, আরেকটা কি বলছি? ব্যাংক লোন। এগুলো এক কথা। হয়েছে? চলো আমরা রিকোয়ারমেন্ট 2 তে যাব। রিকোয়ারমেন্ট বি তে কি বলছে দেখো, assume that the investment banker for the company is informed the firm that is could raise an additional টাকা 4 lakhs in debt by means 10% subordinate debenture। বলা হয়েছে একজন বিনিয়োগকারী যিনি ব্যাংকার, তিনি ব্যবসায় বিনিয়োগ করতে চাচ্ছে অতিরিক্ত আরো কয় লাখ টাকা? অতিরিক্ত আরো 4 লাখ টাকা বিনিয়োগ করতে চাচ্ছে। ওই 4 লাখ টাকাকে তারা নাম দিছে 10% ইন্টারেস্ট, যা সুদের হার কয় পার্সেন্ট? 10%। সাব অর্ডিনেট ডিবেঞ্চার। তাহলে ডিবেঞ্চার একটা বাড়লো, ডিবেঞ্চার আগে যা ছিল তার সাথে এখন একটা ডিবেঞ্চার বাড়ছে। আচ্ছা বলো তো, আগের ডিবেঞ্চার ছিল কয় লাখ টাকা? 6 লাখ। সুদের হার কয় পার্সেন্ট? এখন ডিবেঞ্চার কয় লাখ? ডিবেঞ্চার নতুন করে ডিবেঞ্চার 4 লাখ, সুদের হার কয় পার্সেন্ট? পার্সেন্ট কি এক না আলাদা? পার্সেন্ট যদি এক হইতো তাহলে আমরা এই টাকার সাথে যোগ করে একবারে 10 লাখ বানায় ফেলতাম। বুঝছি? যদি এটা 7%, নতুন ডিবেঞ্চারও যদি 7% হইতো তাহলে একবারে আমরা এখানে কয় লাখ লিখতাম? 10 লাখ। আর এখন এই ডিবেঞ্চার তো 7 লাখ আছে, নতুন করে আরো ডিবেঞ্চার আছে যে 4 লাখ, এটা কয় পার্সেন্ট সুদ? 10%। তখন ডিবেঞ্চার দুইবার লিখতে হবে। কয়বার লিখতে হবে? সুদের হার ভিন্ন ভিন্ন হলে দুইবার লিখতে হবে, যোগ করা যাবে না। আর সুদের হার এক থাকলে যোগ করে দিতে পারবো। 10 বার সুদ থাক, ঋণ থাকুক, সুদের হার সেম, সবগুলা যোগ করে একবার বহাই দেবো। বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার না? রাইট, অ্যামাউন্ট গুলোর সাথে এই ছকটা আবার একবার করব, তখন আমরা একবারে যোগ করে বহাবো। কখন যোগ করে বসাবো? সুদের হার সেম হইলে। আর সুদের হার যদি পৃথক পৃথক হয়, যতবার থাকবে ততবার আলাদা আলাদা লিখতে হবে। বুঝছে? তাহলে কারবারে কি আসলো বলতো? ঋণ আসলো না? কারবারে ঋণ আসলে এর ইম্প্যাক্টটা বাজারে কারবারে কি সেটা জানতে হবে। মনে রাখবা, ঋণ আসলে শেয়ারের দাম কমে যায়। কি কমে যায়? শেয়ারের দাম কমে যায়, মনে রাখবা। ঋণ কারবারের বোঝা মানে লাইবিলিটিস, লাইবিলিটিস বাড়লে কোম্পানির অপারেটিং মানে কার্যক্রম পরিচালনার জন্য মূলধন বাড়ে, কিন্তু দায়ও তো বাড়ে। আর দায় বাড়ার ফলে লাভ কমে যায়, লাভ কমলে লভ্যাংশ কমে যায়। আর কোম্পানির লভ্যাংশ যদি, লাভ যদি কমে যায়, তাহলে কোম্পানির শেয়ারের দামও কি হয়? ডিক্লাইনের দিকে যায়। বুঝছি না? তাই ঋণের ইম্প্যাক্ট হলো শেয়ারের দামকে হ্রাস করা। তাহলে এখানে তারা নতুন করে বিনিয়োগ করছে 4 লাখ টাকা, যেটা 10% ইন্টারেস্ট। এবার বলছে দিস সেলস উড রেজাল্ট ইজ এক্সপেক্টেড টু ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। 2 টাকা কত পয়সা? যেহেতু কোম্পানির লভ্যাংশ হয়েছে, লভ্যাংশ D1, আগে D1 কত ছিল? 2 টাকা। এখন বলছে এই D1 কত হয়ে যাবে? 2 টাকা 50 পয়সা হয়ে গেল। আবার বলছে হ্যাভ দ্য গ্রোথ রেট আর আনইফেক্টেড। বলছে গ্রোথ রেট যেটা আছে সেটার কোনো পরিবর্তন, আসো আসো, আচ্ছা ভিতরে রাখলেই হবে। এটা কোন বই? ম্যানেজমেন্ট মিলেনিয়ামের সাজেশন সহ? আচ্ছা ঠিক আছে, রাখলেই হবে, আমি নিয়ে নিব। আচ্ছা তাহলে আবার একবার খেয়াল করো যে ডিবেঞ্চারের বিষয়, ডিবেঞ্চার আসার ফলে আমাদের অঙ্কে বলছে ডিভিডেন্ড 2 টাকা 50 পয়সা হয়ে যাবে, অর্থাৎ D1 যেটা আগে ছিল, ওই চপ, D1 আগে যেটা ছিল 2 টাকা, এখন হয়ে যাবে এটা 2 টাকা কত পয়সা? 50 পয়সা। আর গ্রোথ রেট আনইফেক্টেড বলছে, মানে অপরিবর্তিত গ্রোথ রেট। আবার কথা কয় গ্রোথ রেট, আর 5 মিনিট পরে কই আমি জামগা। গ্রোথ রেট কত পার্সেন্ট ছিল? এখনো কতই থাকবো? 10ই থাকবে। তারপরে বলছে কি দেখো, বাট দ্য অ্যাডেড রিস্ক, তাদের ঝুঁকি বাড়ছে না? একটু আগে আমি বলছিলাম ঋণ নিলে ঝুঁকি বাড়ে, ঝুঁকি বাড়লে শেয়ারের দাম কি হয়?
ফল করে, তাহলে ঝুঁকি বাড়ছে। দ্যাট বলছে উড কজেস দ্য প্রাইস অফ দ্য স্টক টু ফল টু টাকা কত, 20 টাকা। অর্থাৎ যে শেয়ারের দাম 25 টাকা ছিল, এটা ফালদা কমে গেছে কত, কইমা 20 টাকা হয়েছে। এটা কিন্তু কমে বলছে টু ফল টু, হ্রাস পেয়ে হইছে 20 টাকা। অনেক সময় বলবে কমবে, বাড়বে, এরকম বিভিন্ন বিষয় বলবো, বুঝছো? এখন যদি বাই বলে তখন কিন্তু বিয়োগ ফল করতে হবে। যদি বলতো বাই টাকা 5, তাহলে 25 থেকে 5 বিয়োগ করে কমাবো। এখানে কমেই এত হয়েছে। তারপরে বলছে হোয়াট উড বি দ্য নিউ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এই যে ডাব্লিউএসিসি এটা কত, তাহলে বলো তো, মানে পরিবর্তনটা কি হইলো? এখানে নতুন করে একটা ঋণ আইলো, ঋণটাকে যোগ করা যাবে না আলাদা লিখতে হবে? আলাদা লিখতে হবে, কারণ পার্সেন্ট আলাদা। আচ্ছা, ঋণ আসার ফলে, ঋণ নতুন করে আসার ফলে দেখো ঋণের প্রভাবটায় কি হয়েছে আমাদের, যে এইখানে সুদের হার 7 ছিল, এখানে আরেকটা কত হবে, 10 হবে। তাহলে এখানে আরেকটা, এটা কেডি বের করতে হবে না? তাহলে এখন কেডি কয়টা হইব, 2টা। একটা এটা যা আছে এটাই থাকবে, আর কেডি আরেকটা 10 দিয়ে এটা বের করতে হবে, বুঝছে? আর এটা ঋণের ফলে প্রিফারেন্স স্টকের কোনো পরিবর্তন নাই, তো এটা তো গিভেন যা আছে তাই, এটা কোনো পরিবর্তন নাই। আচ্ছা, ঋণের ফলে এইটা কত হয়ে গেছিল, 2.5, আর এটা হয়ে গেছে কত, তাহলে অবশ্যই এটাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে রিকোয়ারমেন্ট বি করার জন্য এটা একবার আমরা করব নতুন করে, এটা একবার আমরা নতুন করে করব, আর দুইটা তো বিদ্যমান আছে, ওটা রিকোয়ারমেন্ট 1 থেকে নিব। চলো তাহলে আমরা আবার একটু ওয়ার্কিংটা করি। আম্মা জানে কই যে আসিল, আল্লাহ জানে কই যে চিন্তা করছে। আচ্ছা, কেই কেন করব, মনে রাখবা লভ্যাংশ হ্রাস পাইলে, বৃদ্ধি পাইলে যতবার পরিবর্তন হবে, শেয়ারের দাম বাড়ুক কমুক ততবার করতে হবে। আগে শেয়ারের দাম 25 ছিল না, আর এখন কি বলছে 20 টাকা হয়ে গেছে, তাহলে ফলে কি পরিবর্তন হবে না? এটা পরিবর্তন হয়ে যাবে। চলো তাহলে আমরা আবার করি। এখন অনেক কিছু করব না, একবার লিখবো। হ্যাঁ, প্রিফারেন্স স্টকে কোনো পরিবর্তন হয় নাই, কোনো ইনস্ট্রাকশন দেওয়া নাই। আচ্ছা বলো, প্রথম কেডি কত দেওয়া আছে, আমরা বের করছিলাম 3 পয়েন্ট কত, এটা আরেকবার বের করার দরকার আছে? এটা না করি আরেকবার, এই চুপ। হ্যাঁ, এই রুমটায় সমস্যা, এই রুমটায় জিনাস, যারা এই রুমে বহে হেরা এই রুমে কথা কয়। আচ্ছা, এটা কে আই কয় পার্সেন্ট, নতুন পার্সেন্ট 10% না, নতুন পার্সেন্ট 10, এটা অ্যান্সার কত পার্সেন্ট হবে, 5%। আচ্ছা, কেপি কি বের করতে হবে না আগের মতোই আছে, গিভেন, আর কে ই নতুন করে বের করতে হবে। সূত্রটা কি, D1 ডিভাইডেড P0 ইন্টু 100 প্লাস জি। বলো D1 কত, 2.5, P0 কত, 20 টাকা না, ইন্টু 100, গ্রথ রেট কি একই থাকবে বলছে না, গ্রথ রেটের কোনো পরিবর্তন হবে না। চলো 2.5 ভাগ 20 ইন্টু 100, কম, আগেরটা লিখে নিচ্ছি। আগের কেই তো দুইবার হইতে পারে না। মূলধন ব্যয় মানে কমন স্টকের ব্যয় একটাই হইতে পারে। যত মূলধন বাড়বে, ঋণ বাড়বে, মানে ক্যাপিটাল বৃদ্ধি পাবে, এটা পরিবর্তন হতে থাকবে। আগেরটা বাদ। ঋণ তো দুইবার, একজন নিশ্চয় কয়ের কাছ থেকে, একবার ঋণ নিশ্চয় ক্ষয়ের কাছ থেকে, দুইজনে দুই রকমের সুদ। যদি দুইজনে এক রকমের সুদ নিত তাহলে একটাই হইতো। এখন দুইজনে দুই রকমের সুদ, দুইজনে দুই রকমের দিতে হবে। এই এটা করছো, এখানে কত, 12.5, 22.5%। এখন ওই টেবিলটা, আরে দুইটা 10 তো না, আমরা ওইটার পাই নাই। আমি বসো বসো, আরে কিচ্ছু, আমাদের যাইতে 10 মিনিট লাগবে মাত্র। আমরা ওই যে যাব, ঘুরতে যাব, ঘুরতে। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 5। আমি তোমাদের বলছিলাম তো, তোমরা তো রাগ
কেউ কিছু বলো নাই? না, এটা তো নেই। তোমরা গেলে চলো এখন। এই যে ইয়ে জালকুড়ি, আমরা ওইখানে ওখানে যে মাছ শিকার করব। 1 2 3 4 5। ও কই থেকে আইলো? এই ওবায়দুল কাদের থাকলে কি কইতো? কোত্থেকে এলো ওরা? হ্যাঁ, ফ্রি তো। ওই ওই মার্কেটটা তো আমার। আয়ো ভাইয়া, গলার টিপা মাইরালাম। মনে রাখবা, ঋণের পার্সেন্ট আলাদা আলাদা, যতবার আলাদা থাকবে ততবার বের হবে। তাহলে কয়টা হয়েছে? 2টা। একবার 7-এর জন্য, একবার 10-এর জন্য। কমন স্টক কখনোই আলাদা হইতে পারে না, কমন স্টক একটাই। কারণ কোম্পানির মূলধন আগে যা ছিল সে অনুযায়ী কমন স্টকের খরচ হয়েছে, শেয়ারের দাম আগে। নতুন করে যে শেয়ারের দাম আগে ছিল 25, সেটা এখন হয়ে গেছে কত? 20। তাই শেয়ার কি 2টা হয়ে গেছে না একটাই? তাহলে খরচ কয়টা হবে? একটাই হবে। আচ্ছা, এটা হলো 7% ডিবেঞ্চার। আর একবার হলো 10% সাব অর্ডিনেট ডেপ্ট। আর একটা হলো 6% প্রিফারেন্স স্টক। আর আছে কিছু? আর একটা হলো ইকুইটি, ইকুইটি শেয়ার। নিচে হলো টোটাল। একটাকে বেশি করে লাইছি, টোটাল। অ্যামাউন্ট 5 মিনিটস স্যার। এই বলো, এটা কত টাকা? প্রথমটা 6 লাখ, পরেরটা নতুন করে 4 লাখ, তারপরেরটা 2 লাখ, তারপরে এটা হলো 8 লাখ। যোগ করলে কি 20 লাখ হইলো? চলো ডাব্লু বাই করব। তারপরেরটা সি, পরেরটা ডাব্লু সি। ডাব্লু ক প্রথমটা 6/20 পয়েন্ট 0.3, 4/20 0.2, 0.1, 0.4। চলো গুণ করি, এ দুটাকে গুণ করি। 0.015, 0.1006, 09। চলো এগুলার যোগ করে ফেলো। পয়েন্ট পয়েন্টের পরে বলো, 0.0105। আজকে বাইট খাইয়া নাই গেছো। তারপরে কও এই 2-3 নাম্বারটা কত ছিল? 0.1 ছিল। বাকিটা ঠিক আছে?
চলো এবার যোগ করি। তারপরে কও যোগ করো। এ দোষ আমার, এই রুমে বসাইলেই সব শেষ। না স্যারে ওই যে তাগাদা দিল দেখলা না? হ্যাঁ বই আর হইছে স্যারে কথা না। এই যোগফল করো 0.1165, 0.1165, এটা গুণ করলে 1.65%। আমার মনে হয় এটা বুঝছো। আইসিটির পরে বাসা একটা দাও। আইসিটি ক্লাসের পরে বাসা। বাসা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই যে এখনই বের হবে আমি। ঠিক আছে। এই শোনো, এই অঙ্ক দুটা বুঝছো, এটা বাসায় অবশ্যই করবা। একদম এটার খালতো বাইরে দিতে আছে, খালতো বাইরে বাইতে কইরাইবা। হ্যাঁ এই দেখো খেয়াল করো, এটার খালতো বাইরে হলো 7, লিখে নাও 7 নাম্বার অঙ্ক। 7 7 আর হলো 13। হ্যাঁ 7 আর 13। আচ্ছা 7 নাম্বার অঙ্ক 13 নাম্বার অঙ্কের মধ্যে আজকের অঙ্কের পার্থক্য কি জানো? 7 নাম্বার অঙ্কের পার্থক্য হলো ওই যে ডিবেঞ্চার নতুন করে আনছে 5 লাখ, কিন্তু 13 সেম। আচ্ছা 7 নাম্বার অঙ্ক বাসার কাজ 7 নাম্বার অঙ্কের পার্থক্য হলো সুদের হার একই সুদের হার বাইর করলে কি দুইবার লাগবে না একটাই? টাকাটা যোগ করে দিব, রাইট। এখানে 12 লাখ আছে, 5 লাখ আছে, 17 লাখ বানাই দিব। পারবো তো? একটু মনোযোগ দিয়া করবা, পরীক্ষা না হইলেও এই চ্যাপ্টারের তো অঙ্ক আইবো। মনে করো পরীক্ষা দিল না, অটো পাস দিল, তাও এই চ্যাপ্টারের তো অঙ্ক আইবো। কই